ঘুষ ছাড়া শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ থেকে খালাস করা যায় না কোনো পণ্য। ফলে পণ্য খালাস করতে এখন সময় লাগছে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত। তার উপর একটি গেট দিয়ে পণ্য খালাস হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। এ প্রক্রিয়া দ্রুত করতে নতুন 8 নম্বর আলফা গেট চালুর ঘোষণার 3 দিনেও তা চালু করতে পারেনি বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ দিয়ে আমদানি পণ্য খালাস প্রক্রিয়ায় সিএন্ডএফ কর্মীরা বিমান কর্মীদের সঙ্গে নিয়ে নিজেদের পণ্য সহজে খুঁজে বের করতে পারতেন। কিন্তু আগুনের ঘটনার পর এখন একটি গেট দিয়ে পণ্য খালাস হওয়ায় এই সুবিধা বন্ধ রাখা হয়েছে। এখন কার্গো ভিলেজের ভেতরে প্রবেশের সুযোগ না থাকায় সহজে পণ্যের খোঁজ পাচ্ছেন না কোম্পানির এজেন্টরা। সিএন্ডএফ কর্মীদের অভিযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে বিমান কর্মীরা পণ্য খালাস প্রক্রিয়ায় ঘুষ নিচ্ছেন। সময়মতো পণ্যের হদিশ না পাওয়ায় খালাস করতে সময় লাগছে 10 থেকে 15 দিন পর্যন্ত। ওরা 1000, 2000, কেউ 5000 পর্যন্ত একটা শিপমেন্টে ওরা টাকা নিয়ে ওরা মাল খালাস করার চেষ্টা করে। দিয়েও তো আমরা মাল পাচ্ছি না। আমাদের যে মালামালগুলো আছে, এমন কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমরা 27 তারিখে কমপ্লিট করে রাখছি, এখন পর্যন্ত আমরা মাল পাচ্ছি না। একটা মাল নেওয়ার পরে আর একটা মাল দেখা যায় কোথায় হদিস পাওয়া যায় না, 1 সপ্তাহ অথবা 10 দিন 5 দিন লাগিয়ে গেতেছে। এই জন্য আমরা খুব হ্যারাসমেন্ট হইতেছি। ভোগান্তি এড়াতে এবং পণ্য খালাস প্রক্রিয়া সহজ করতে বিমান চলাচল কর্তৃপক্ষ 11 নভেম্বর থেকে 8 নম্বর আলফা গেট খুলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু ঘোষণার 3 দিনেও তা চালু করা সম্ভব হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায় গেটের অবকাঠামো এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। সড়কের পাশাপাশি অন্যান্য কাজ এখনও চলমান। ধীরগতির কারণে আগামী 7 দিনেও এই কাজ শেষ হবে না বলে আশঙ্কা সিএন্ডএফ নেতাদের। আলফা 8 আলফা 1 গেটটা খোলার ব্যাপারে জরুরি করেছে এবং সিভিল এভিয়েশন একটা তারিখ ঘোষণা করেছে, কিন্তু অদ্য পর্যন্ত এখানে খোলার কোনো কার্যক্রম আমরা দেখছি না। সেখানে গিয়ে যে অবস্থা দেখতে পেয়েছি, আগামী 1 সপ্তাহ সেটা ওপেন হবে কিনা এটা আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে। তাছাড়া ওইখানে একটা র্যাম্প রয়েছে, যে র্যাম্পটার কারণে গাড়ি অনায়াসে ভিতরে ঢুকতে পারবে না এবং বেরোতে পারবে না। আমদানি পণ্যের খালাস প্রক্রিয়া স্বাভাবিক করতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা দরপতনের পর ক্রেতা সংকটে শেয়ার বাজারে নেমেছে বড় ধস। এতে বাজারে নতুন করে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান ডিএসির প্রধান সূচক কমেছে 122 পয়েন্টের বেশি। এই সময় 3 শতাধিক কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। 20টি খাতের মধ্যে 13টিতেই প্রায় সব কোম্পানির শেয়ারের দর কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে দিনের শুরু থেকেই নেতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 20 মিনিটেই প্রধান সূচক কমে 20 পয়েন্টের বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের তীব্রতা। দিন শেষে ডিএসএক্স সূচক 122.64 পয়েন্ট কমে অবস্থান করছে 4702 পয়েন্টে। মূল্যসূচক কমলেও ডিএসইতে আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে লেনদেন। মোট লেনদেন হয়েছে 383 কোটি 34 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 93 কোটি 21 লাখ টাকা বেশি। হাত বদলায় অংশ নেওয়া 384টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 15টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 352টির, অপরিবর্তিত রয়েছে 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সামিট অ্যালায়েন্স, দ্বিতীয় স্কয়ার ফার্মা, তৃতীয় অবস্থানে শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম ফ্যামিলি টেক্স, দ্বিতীয় ডেসকো, তৃতীয় অবস্থানে আল আরাফা ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 216.76 পয়েন্ট কমে অবস্থান করছে 13,401 পয়েন্টে। লেনদেন হয়েছে 7 কোটি 22 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, বর্তমানে শেয়ার বাজারের যে ধস নেমেছে এবং টানা দর পতনের পরে আজকে কিন্তু বড় পতন হলো সূচকে, তো এর মূল কারণ আসলে কি? থ্যাংক ইউ। আজকের যে অবস্থাটা আমরা দেখতে পেরেছি, এটার জন্য মূলত আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড আনসার্টেনিটিস ছিল থ্রু আউট দ্য সিটি। আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরেই একটা সহিংস রূপ নিচ্ছে। এটা আজকে যেহেতু আপনার একটা জাজমেন্ট ডেট ডিক্লেয়ার করার কথা ছিল, সেখানে সকাল থেকেই আপনি নিশ্চয়ই নোটিস করেছেন যে ঢাকা শহর মোটামুটিভাবে খালিই ছিল। তো সেখানে লোকজন বাসা থেকে বেরোয় নাই এবং আপনার কি হবে
ইলেকশনটা আদৌ হচ্ছে কিনা অন টাইম, বিচারিক প্রক্রিয়ার মধ্যে কতটুক ডিলে হতে পারে, এইসব যে একটা পলিটিক্যাল আনসার্টিনিটি সেটা মোটামুটিভাবে বিনিয়োগকারী যারা তাদেরকে যেটা করেছে সেটাকে আমরা বলি যে অন হোল্ডে ছিলেন। মানে ওনারা খুব যে বেশি সেল করেছে তা না। আপনি যদি দেখেন ভলিউম অনুযায়ী কিন্তু আমাদের খুব একটা বেশি সেল ছিল না বা ট্রান্সেকশন ছিল না। বাট যেটা হয়েছে বায়ার ছিল না। দ্য পিপল ডিডন্ট ওয়ান্ট টু বাই দ্য শেয়ারস টুডে। এটাই আনফরচুনেট একটা ইভেন্ট। বাট তাছাড়া দেয়ার আর ফিউ আদার ইস্যুস। আমরা সবাই জানি যে ৫ টা ব্যাংকের একত্রীকরণের ব্যাপারেও বাজারে একটা আ আপনার নেগেটিভিটি কাজ করছে গত কয়েকদিন ধরে। কারণ সবাই মনে করছে যে ৫ টা ব্যাংকের পরেও যদি এই ৫ টা ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদেরকে আপনার কোনো না কোনো ফর্মে একটা কম্পেনসেশন দেওয়া হয়, আমরা যেটাকে বলছি যে ইকুইটি সুয়াপের মাধ্যমে, তাহলে হয়তো এটার ইমপ্যাক্ট আরো কিছুদিন দেখতে পারবো। অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা একটা রিফর্ম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। রিফর্ম যে প্রসেসগুলি আসছে যেমন মিউচুয়াল ফান্ড বা আ আরেকটা যেটা মার্জিন লেন্ডিং আসলো। এই আপনার রিফর্মগুলি সবসময়ই আপনার সবার ফেভারেবল হয় না। সো কিছু লোকের ফেভারেবল হবে, কিছু ইনভেস্টরের ফেভারেবল হবে না। তারপরে আপনার আইনটা চেঞ্জ হওয়ার কারণে কিছুটা ট্রিগার সেল আসছে মার্কেটে। সো অনেকগুলি ইভেন্ট আমাদের মার্কেটটাকে স্ট্রেস আউট করে দিচ্ছে আরকি। তো সেটা হয়তো খুব বেশিদিন থাকবে না। আমরা আশা করি মোটামুটিভাবে আপনার মানে প্রতিটা বিষয়ই আজকে যেমন মিউচুয়াল ফান্ড চলে আসছে। ১ সপ্তাহ আগে আমরা মার্জিন লেন্ডিং এর যেই রিফর্মটা চেয়েছিলাম সেটা পেয়েছি। বাট অফ কোর্স সেটা সবসময় আমি যেটা বললাম যে সবার ফেভারেবল হয় না। তো এখন মোটামুটিভাবে আপাতত ২ টা রিফর্ম চলে আসছে এবং পরের যে রিফর্মটা আসবে সেটা আইপিও, সেটা মার্কেটের সাথে ডিরেক্টলি রিলেটেড না। তো সেটা আ ইটস এ লং টার্ম আ পসিবিলিটি যে বাজার ভালো করার জন্য আমরা কি করতে পারি। বাট মোটামুটিভাবে সব চলে আসছে বাজারে। এখন আমার মনে হয় যে there are no other ইভেন্টস আদারওয়াইজ যেটা মার্কেটে নেগেটিভলি ইমপ্যাক্ট করতে পারে। তো আশা করছি আমরা খুব শিগগিরই হয়তো দেখব যে দ্য মার্কেট উইল টার্ন অ্যারাউন্ড। সাইফুল ইসলাম, গত ১-১.৫ মাস আগের সাথে যদি আমরা বর্তমান বাজারের তুলনা করি, সেক্ষেত্রে বলতে হচ্ছে গত ১-১.৫ মাস আগেও কিন্তু আমরা দেখেছি বাজারে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এবং সূচকও বেশ ভালো অবস্থানে ছিল। সেখান থেকে বর্তমানে এই অবস্থার কারণ কি? এর পেছনে কি আপনার মনে হয় কোনো কারসাজি কাজ করছে? নো, কারসাজি কাজ করছে না। যেটা হচ্ছে যে আমরা মার্কেটে প্রায় ১৪০০-১৫০০ কোটি টাকায় চলে গিয়েছিলাম এবং সেটাই আমাদের মার্কেটের একটা স্ট্যান্ডার্ড ভলিউম। বাট সেখান থেকে আমরা ভেবেছিলাম যে এটা আমরা ২০০০ এ যাবো। কিন্তু আমি যেটা বললাম যে দেখেন আপনি যে গত ১ বছর ধরেই কিন্তু মার্কেটে আনটিল ভেরি রিসেন্টলি মার্কেটে আপনার মোটামুটি একটা ডাউন ট্রেন্ড ছিল এবং যখন একটা ক্লিয়ার ডিক্লারেশন আসবে যে ইলেকশন উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি, তখন থেকে কিন্তু বাজার ঘুরে দাঁড়ালো। যে আমরা সবসময় বলি যে স্টক মার্কেটে মানে আপনার এই পলিটিক্যাল সার্টেনিটিটা ইজ এ প্রিরিকুইজিট এবং লোকাল ইন্টারন্যাশনাল যে সব ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টর এখানে যারাই এসেছেন সবাই বলছেন যে দে আর ওয়েটিং ফর দ্য ইলেকশন টু বি হেল্ড। তো সেখান থেকে আমরা বাজার ঘুরে দাঁড়িয়েছিল। বাট গত কয়েক মাস ধরে আপনার বিভিন্ন ইস্যুতে আমরা সবাই জানি, বলার কিছু নেই, সবাই জানি যে আবার একটা আনসার্টেনিটি দেখা দিয়েছে। সো পলিটিক্যাল আপনার এই ব্যাপারগুলি আমাদেরকে মোটামুটিভাবে শিওর হতে হবে যে উইল হ্যাভ দ্য ইলেকশন ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার এবং যদি আমরা ইলেকশন টুয়ার্ডস ইলেকশন যাই আপনার ইলেকশন স্কেডিউল যদি ডিক্লেয়ার করে আমার মনে হয় যে আমরা উইল সি দ্য মার্কেট উইল কাম ব্যাক। সাইফুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য গঠিত পুনর্অর্থায়ন তহবিল পরিচালনার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের ২০% পর্যন্ত খেলাপি থাকলেও তারা এই তহবিল থেকে অর্থ নিতে পারবে। আগে ১০% বেশি খেলাপি ঋণ থাকলে প্রতিষ্ঠানগুলোকে তহবিলের আওতায় অযোগ্য হিসেবে গণ্য হতো। বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই ফান্ড অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনায় পুনর্অর্থায়ন ও প্রাক অর্থায়ন স্কিমের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ শ্রেণীকৃত ঋণ ও বিনিয়োগের হার ২০% নির্ধারণ করা হয়েছে। তবে সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এদিকে আগামী ডিসেম্বর মধ্যে খেলাপি ঋণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ডেপুটি গভর্নর কবির আহমেদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন। জানা গেছে, এবছরের ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য হারে খেলাপি কমাতে সব ব্যাংকে একযোগে কাজ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ম নীতির মধ্যে থেকেই এই উদ্যোগ নিতে হবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে খেলাপি কমানোর জন্য যেসব নীতিগত সহায়তা দেওয়া হয়েছে সেগুলো কার্যকর হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়। ব্যাংকগুলো তাদের অবস্থান জানায়, এ সময় আদায় অযোগ্য ঋণ অবলোপন ও টেকসই ঋণ পুনর্তফসিলের মাধ্যমে সামগ্রিক খেলাপি ঋণের বোঝা কমানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির ওপর বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা আগামী এক দশকে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিকে আরও দুর্বল করে তুলতে পারে। বুধবার প্রকাশিত ওয়ার্ল্ড এনার্জি আউটলুক 2025 প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। এতে বলা হয়, বাংলাদেশ এখন মোট চাহিদার প্রায় 1/5 জ্বালানি আমদানি করছে। এতে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা ক্রমাগত অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে। আইইএ জানিয়েছে, 2030 সাল থেকে 35 সাল মেয়াদে এশিয়ায় এলএনজির গড় দাম প্রতি এমবিটিইউ $7.5 নেমে আসতে পারে। এতে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলোতে জ্বালানি চাহিদা আরও বাড়বে। প্রতিবেদনে অর্থনৈতিক ঝুঁকি কমাতে বৈদেশিক ঋণ ও এলএনজি আমদানি নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ু বিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের পরামর্শ দিয়েছে আইইএ। অভ্যুত্থানের পর দেশের অর্থনীতিকে উদ্ধারের চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সব সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। গত 3 দিন ধরে বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার জটিলতায় আমদানি ও রপ্তানি বিল দাখিলে দেখা দিয়েছে জটিলতা। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে অবগত করে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনলাইন ইম্পোর্ট মনিটরিং সিস্টেম ও অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেমের সাথে কাস্টমসের আসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে ব্যাংকের দেয়া তথ্য কাস্টমস কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করতে পারছে না। তাই আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন রাখতে ওআইএমএস করতে এলসির তথ্য ওইএমএস থেকে এক্সপির তথ্য ম্যানুয়ালি আসাইকুডা ওয়ার্ল্ডে দেওয়া হয়েছে। তবে আমদানি রপ্তানির ইনভয়েস ভ্যালু আপডেট করতে না পারায় ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক কাস্টমসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিকল্প পদ্ধতিতে তথ্য আপলোড করা হচ্ছে। কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, আমাদের আইটি টিম কাজ করছে, তবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বন্ধ নেই, কারণ বিকল্প পদ্ধতিতে ওএমএস এর কাজ চলমান আছে। কাজের গতি কিছুটা কম, কিন্তু থেমে নেই। আমাদের টিম আশ্বাস দিয়েছে যে দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে। কুষ্টিয়ার খাজানগরে ধান চালের অবৈধ মজুত করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে প্রভাবশালী 10টি অটো মিল মালিকের বিরুদ্ধে। বাজারে চালের দাম তারাই নির্ধারণ করে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। সিন্ডিকেট করে এসব মিল মালিকরা শত কোটি টাকা হাতিয়ে নিলেও অজানা কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না প্রশাসন। তবে অভিযুক্তদের দাবি, মানের কারণে তাদের চালের দাম বেশি। দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে আছে 54টি অটো চাল কল। এর একটি গোল্ডেন রাইস মিল। ধানের দাম বাড়ার অজুহাতে চালের দাম কেজিতে 6 থেকে 8 টাকা বাড়ায় প্রতিষ্ঠানটি। একইভাবে সুবর্ণা অ্যাগ্রো ফুডের 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দামে চাল বিক্রির অভিযোগ রয়েছে। তাদের দাবি, মানের কারণে তাদের চালের দাম বেশি। যে আপনার কোয়ালিটি একটা ডিফারেন্স আছে। এই কোয়ালিটির কারণে যেটা আপনি পরিশ্রম করছেন, আপনার সফলতা, আপনার চাল মানুষ খাইয়ে শান্তি পাচ্ছে।
খাজানগরে অন্য মিলে একই জাতের চাল কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে বিক্রি হলেও ব্র্যান্ডের অজুহাতে গোল্ডেন, রশিদ, জাহানারা, জাফর ও দেশ অ্যাগ্রো সহ ১০ মালিকের ১৮টি প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করে আসছে চালের বাজারে। তারা দেখা যায় হাজার হাজার মন ধান কিনে স্টক করে রেখে দিয়েছে। ওরা একবার সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত হলো ওরা মিনিকেট চাউলটা দিতে পারে, তখন ওদের একটা মার্কেট থেকে যায়। ধানের বাজার বাড়লেই কিন্তু এক শ্রেণীর মিল মালিকের সুবিধা নেই। আপনার পরিসংখ্যান আসবেন, কুষ্টিয়াতে প্রায় 70টা অটোমেটিক মিল আছে, তার ভিতরে সর্বোচ্চ 10টা মিল মালিক তারা এই ধানের বাজার তারা বৃদ্ধি করছে। প্রতি বছর কুষ্টিয়া অঞ্চলে বেশিরভাগ ধান চাল মজুত করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। পরে নানা অজুহাতে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। চালের সরকার নির্ধারিত দাম না থাকায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। প্রাইস হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আরও মনিটরিং করা হয় যে তারা আগে ধানটা কিনে রেখে ইচ্ছা করে মজুত করে পরবর্তীতে দাম বাড়ার সুবিধাটা নিয়ে আবার বেশি দামে বিক্রি করছে কিনা। এগুলো ক্ষেত্রে যদি কখনো ব্যত্যয় পাওয়া যায় সেক্ষেত্রে আমরা জরিমানাও করে থাকি। অটোমিল মালিকরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সব মৌসুমেই ধান চাল মজুত করেন আর সুযোগ বুঝে সংকটের নামে ভোক্তার পকেট কাটছেন বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 122 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 166 টাকা 3 পয়সায়। দর বেড়েছে ইউরোর, বিনিময় হচ্ছে 146 টাকা 60 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 32 টাকা 97 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হচ্ছে 33 টাকা 60 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 401 টাকা 89 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হচ্ছে 29 টাকা 88 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী